নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব 18। আহি আনমনে বলে উঠল, সেই হিসেবে আপনি নিজেই তো আমার সেটা ভাঙা জামাই হন অয়ন ভাই। অয়ন বিরক্তিমাখা কণ্ঠে প্রতিধ্বনিত করে, শাওয়ার ঘরের শাওয়া আমার সেটা ভাঙা নয়, বিশ্বাস না হলে চেক করে দেখ। আহি কিছু সময় তার দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হাসতে থাকে। হাসি থামিয়ে বলে উঠল, দেখান, আমি তো সেটা দেখার জন্যই তো বসে আছি। অয়ন তাজ্জব বনে যায়, চোখ বড় বড় করে আহির দিকে তাকিয়ে থাকে। এসে কোন আহিকে দেখছে? সে তো আহিকে ভয় দেখানোর জন্য পাগলামি করেছিল, কিন্তু এই মেয়ে ভয় পাওয়ার বদলে দেখতে চাচ্ছে। সে তৎক্ষণাৎ আহির কপাল গলা চেক করে। না, সব ঠিকঠাক আছে, তার শরীরে জ্বর নেই। তাহলে মেয়েটার হঠাৎ আচরণ বদলে গেল কেন? এসব ভাবতে ভাবতে আহি কপাল ভাঁজ করে বলল, অয়ন ভাই, আপনি এমন করছেন কেন? আমি একদম পারফেক্ট আছি, সত্যি। অয়ন তপ্ত শ্বাস ছাড়ে। কথাটুকু শুনে বুকের ভেতর শীতল অনুভব হলো। সে ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ঝুলে আচমকা সে আহির কোলে মাথা রাখে এবং আহির হাত আলতোভাবে নিজের মাথায় রেখে ফিসফিস করে, পাখি, মাথাটা একটু টিপে দে তো। শুধু মাথা? কেন, গলা টিপে দেওয়ার ইচ্ছে আছে নাকি? অয়ন সন্দেহভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আহি মাথা হেলে দুলে অস্বীকার করে। আহি পরম যত্নে অয়নের চুলের ভেতর আঙুল ঢুকে টানতে থাকে। অয়ন নিশ্চুপ হয়ে থাকে। কিছু সময় পর আহি নিচু স্বরে আবারও বলল, অয়ন ভাই, আমাদের বিয়ের জন্য আব্বা অনেক রাগ করেছে, তাই না? অয়ন চোখ বন্ধ করে উত্তর দেয়, হুম। আহি মুখ নামিয়ে নেয়, কণ্ঠ অনেকটা শীতল। মিথ্যা বলছেন কেন অয়ন ভাই? আমি জানি আব্বা অনেক রাগ করেছে আমার ওপর। অয়ন ধীরে ধীরে আহির মুষ্টিবদ্ধ আঙুলের ভেতর নিজের আঙুল ঢুকিয়ে ধরে। তারপর খুব যত্ন করে সেই ছোট্ট মুঠির ওপর পরপর কয়েকবার আলতো চুমু এঁকে দেয়। তার ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে ওঠে। নরম কণ্ঠে অয়ন বলে, তোর অয়ন ভাই দুনিয়ার সবার সাথে মিথ্যে কথা বলতে পারলেও তোর সাথে কোনোদিনই পারবে না পাখি। তুই এমন একজন যার সামনে এসেই অয়ন নিজেকেই হারিয়ে ফেলে। তখন সে আর অয়ন থাকে না, শুধু তুইতে মত্ত হয়ে যায়। আহি কোনো কথা বলে না, নিশ্চুপ হয়ে বসে থাকে। তার চোখ নামানো, কিন্তু বুকের ভেতর অজানা একটা ভার জমে আছে। অয়নেরও কথাগুলো যেন একটার পর একটা তার হৃদয়কে শীতল করছে। অয়ন আবারও মুচকি হেসে বলে, আর শ্বশুর আব্বা আমাদের বিয়ের ব্যাপারে দ্বিমত করেননি পাখি, তিনি শুধু একটু অভিমান করেছেন। আহি ধীরে ধীরে চোখ তোলে। অয়ন খুব ধীরস্বরে বলল, রাগ আর অভিমান এক জিনিস নয় পাখি। রাগ তো মানুষ যাকে তাকে করতে পারে, কিন্তু অভিমান, অভিমান শুধু কাছের মানুষদের সাথেই হয়। যাকে নিজের মনে করে তাকেই তো অভিমান দেখানো যায়। শুধু আমার শ্বশুর আব্বা নয়, তার জায়গায় যে বাবা থাকতো সেও অভিমান করত। কারণ প্রত্যেক বাবার ইচ্ছে থাকে তার রাজকন্যাকে রাজকন্যার মতো সাজিয়ে তার পছন্দের পাত্রের হাতে তুলে দেবে। কিন্তু আমি কাউকে কিছু না বলেই তোকে বিয়ে করে ফেলেছি। আহি কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ায়, আব্বা কি শুধু এই অভিমানের জন্য আমার সাথে আর কথা বলবে না অয়ন ভাই? অয়ন সঙ্গে সঙ্গে উঠে বসে। এক মুহূর্ত দেরি না করে আহির চোখের কোণে জমে থাকা টলমলে অশ্রু নিজের বৃদ্ধ আঙুল দিয়ে মুছে দেয়। তারপর আলতো করে তার দুগাল ছুঁয়ে দেয়। একটা স্পর্শে ভরসা, নিরাপত্তা আর আশ্বাস মিশে থাকে। অয়ন নরম স্বরে বলে, কাঁদিস না পাখি, শ্বশুর আব্বা কখনো এমনটা করবেন না, কারণ সে তার একমাত্র রাজকন্যাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আহি অনিশ্চিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি যা বলছেন সত্যিই কি তাই হবে? অয়ন ধীরকণ্ঠে হেসে বলে, একদম পাক্কা। আচ্ছা, এবার একটু বাকিদের কথা বাদ দিয়ে আমাকে নিয়ে ভাব। তোর এই আমিটা কেমন শুকিয়ে গেছি দেখতে পাচ্ছিস না? আহি কপাল কুঁচকে অয়নের দিকে তাকায়, চোখে সামান্য দুষ্টুমি, ঠোঁটের কোণে লুকানো হাসি। কোথায় আপনাকে যেমন জলহস্তির মতো দেখা যেত, এখনও ঠিক তেমনই দেখা যাচ্ছে। কথাটা শেষ হতেই অয়ন এক মুহূর্ত থমকে যায়, যেন ঠিক বুঝে উঠতে পারছে না এই মেয়ে সত্যি তাকে টিস করছে নাকি ইচ্ছে করে খোঁচা দিচ্ছে। সে কাঁদো কাঁদো ফেস করে বলল, এভাবে টিস করতে পারলি তুই? কথাটা বলে অয়ন আর কিছু না বলে নিঃশব্দে মুখ ভার করে নেয়। তারপর বেডে হেলান দিয়ে আধো শোয়া আধা বসা অবস্থায় থাকে। আহি এক পলক তাকিয়ে থাকে, তারপর সে মুচকি হাসে এবং কিছু না বলে ধীরে ধীরে অয়নের আরও কাছে সরে আসে। তারপর খুব ধীরে ধীরে অয়নের বুকে মাথা রাখে। মুহূর্তের মধ্যে অয়ন যেন প্রাণ ফিরে পায়। সে আর অপেক্ষা করে না, সঙ্গে সঙ্গে আহিকে আরও শক্ত করে নিজের সাথে মিশিয়ে নেয়। এক হাতে তার কাঁধ জড়িয়ে ধরে, আর এক হাত আলতো করে পিঠে রেখে দেয়, যেন এই স্পর্শ হারিয়ে গেলে সে আবার শূন্য হয়ে যাবে। আহি কিছুক্ষণ চুপ করে থাকে। অয়নের বুকের ওঠানামা হৃদস্পন্দন
শুনতে শুনতে হঠাৎ নিচু স্বরে বলে, অয়ন ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। অয়ন চোখ না খুলে উত্তর দেয়, হুম বল। সত্যি জিজ্ঞেস করব? অয়ন হালকা হাসে। সত্যি বলতে ইচ্ছে না হলে মিথ্যে মিথ্যে বল, তবুও বল। আহি নিজের ঠোঁট কামড়ে ধরে, বুকের ভেতর জমে থাকা প্রশ্নটা শেষমেশ বেরিয়ে আসে, আমি আপনার বউ তাই না? এই প্রশ্ন শুনে অয়ন চোখ খুলে ফেলে। সে নিজের দিকে তাকায়, দেখে আহি ঠিক তার বুকে মাথা রেখে শুয়ে আছে। তার নিঃশ্বাসে মিশে আছে তার হাতের বাঁধনে বাঁধা। অয়ন হালকা ভ্রু তুলে বলে, আমার বুকে মাথা রেখে শুয়ে আছিস, তারপরও ডাউট হচ্ছে। কণ্ঠে এক ফোঁটা বিরক্তি নেই, বরং একরাশ ভালোই লুকিয়ে আছে। আহি আর কোনো কথা বলে না। সে নিঃশব্দে হাসে। সেই হাসিতে ভয় নেই, সংশয় নেই, শুধু প্রশান্তি, যেন এই বুকটা এখন তার পৃথিবী। অয়ন চোখ বন্ধ করে আবারও আহিকে নিজের ভেতরে টেনে নেয়, যেন মনে মনে বলছে, হ্যাঁ তুই আমারই, একান্তই আমার। তোর প্রতি আমি ব্যতীত আর কারো অধিকার নেই। আহির ভ্রুজগল তুলে ফিসফিস করে, অয়ন ভাই বলেন তো বউ কাকে বলে? মুহূর্তে অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসে, তারপর বাঁকা হেসে আওড়ায়, ছেলেকে প্যান্ট পরা শেখাতে মায়ের লাগে 5 বছর, অথচ সেই প্যান্ট খুলতে বই লাগে 5 সেকেন্ড, একেই বলে বউ। কথাটা বলে অয়ন দাঁত কেলিয়ে হাসতে থাকে। সেই হাসিটা দেখে আহি প্রথমে কিছুই বলে না, কয়েক সেকেন্ড নিশ্চুপ থাকে, যেন কথাটার মানে মাথার ভেতর গুছিয়ে নিচ্ছে। কিন্তু যেই মুহূর্তে কথার আসল ইঙ্গিতটা বুঝে ফেলে, ঠিক তখনই তার বুকের ভেতর আগুন ধরে যায়। আহি ঝাঁপিয়ে পড়ে অয়নের বুকে, ধুমধুম করে কয়েকটা কিল বসিয়ে দেয়। চোখে মুখে বাজ খাওয়া রাগ, কণ্ঠে ঝাঁজ, বেহায়া নষ্ট পুরুষ, আপনার মুখে কি ভালো কথা বের হয় না? আপনার মুখে আল্লাহ গজব ফেলায় না কেন? অয়ন একটু বিচলিত হয় না, বরং সে আগের মতোই নিলজ্জ হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলে, গজব হিসেবে আল্লাহ তোকে পাঠিয়ে দিয়েছে, যাতে তুই আমার জীবনটা তামা তামা করে দিতে পারিস। আর আজ কি ভালো কথা বের হওয়ার রাত? আজ তো শুধু। বাকি কথাটা শেষ করার আগে আহি চিৎকার দিয়ে ওঠে, ওই মুখ দিয়ে যদি আর একটাও নিলজ্জ কথা বের হয়, তাহলে আমি আপনাকে খুন করে ফেলবো বলে দিলাম। ওকে ফাইন, তাহলে তুই তোর ভালোবাসার আগুন দিয়েই খুন করে ফেল। আমি সেই আগুনে জ্বলে পুড়ে মরতে চাই পাখি। এই কথা বলে অয়ন আচমকা আহির কোমর জড়িয়ে ধরে। মুহূর্তে আহি ছটফট করে ওঠে, শরীর শক্ত হয়ে যায় তার। অয়ন ভ্রু তুলে তাকায়, প্রবলেম কি, এমন ছোটাছুটি করছিস কেন? আমাকে ছেড়ে দিন অয়ন ভাই, আমার ভীষণ ঘুম পাচ্ছে। অয়ন ঠোঁট বাঁকিয়ে বলে, কিন্তু আমার তো অন্য কিছু পাচ্ছে। এই কথায় আহি শুকনো ঢোক গেলে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। অয়ন ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ধীরে ধীরে ঝুঁকে এসে আহির গলায় ঠোঁট ডুবিয়ে দেয়, গভীরভাবে চুম্বন কাটে। তারপর নিজের অবাধ্য ঠোঁট জোড়া উপরের দিকে তুলতেই হঠাৎ করে আহি তার উপর ঢলে পড়ে। অয়ন মুহূর্তে বিচলিত হয়ে যায়। সে দ্রুত আহিকে শুয়ে দেয়, কাঁধে গালে হাত ধরে কয়েকবার ঝাঁকুনি দেয়, পাখি, এই পাখি শোন না, কি হলো তোর? কিন্তু কোনো সাড়া নেই। যতই ডাকুক আহি সজাগ হয় না। অয়ন তখন বুঝতে পারে ভয়ের চোটে আহি অজ্ঞান হয়ে গেছে। সে দাঁতে দাঁত চেপে বিরক্তির স্বরে বলে, ধুর, বালের বাসর করব আমি? টাচ করার আগেই চাঁদের দেশে চলে গেল। এমন করলে আমার বিড়াল মারার কি হবে? বিরক্তি আর অসহায়ত্ব মিশে থাকে তার কণ্ঠে, কিন্তু রাগ দেখানোর উপায় নেই। শেষমেশ অয়ন নিজেও কোনো পথ খুঁজে না পেয়ে আহিকে বুকের মাঝখানে শক্ত করে জড়িয়ে ধরে। আহি নিঃশ্বাস নিচ্ছে ঠিকই, শান্ত ঘুমে ডুবে আছে। আর অয়ন তাকে আগলে রেখেই ধীরে ধীরে তার গলায় মুখ গুজে ঘুমের দেশে পাড়ি জমায়। চোখে মুখে ঠান্ডা পানি আছড়ে পড়তে অয়ন ধরফরিয়ে উঠে বসে। হঠাৎ ঘুম ভাঙায় সে যেন দিশেহারা হয়ে যায়। চোখ কচলাতে কচলাতে চিৎকার দিয়ে ওঠে, কোন শাওয়ার নাতিরে আমার দুঃখের ঘুম ভেঙে দিলি? চোখ খুলেই সামনে যাকে দেখে, তার মেজাজ মুহূর্তে আরো দ্বিগুণ চওড়া হয়ে যায়। রাকিব দাঁড়িয়ে আছে নিলজ্জ মুখে। অয়ন রাগে দাঁত চেপে তাকিয়ে থাকে। কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আহি, মাহি আর মুন। তিনজনই নীরবে পুরো দৃশ্যটা দেখছে। অয়ন তাদের দিকে এক পলক তাকিয়ে গর্জে ওঠে, এইসব বালপাকনাগুলো আমার রুমে কি করিস? রাকিব অবশ্য অয়নের ধমকে ভয় পাওয়ার মানুষ না। সে হাত ভাঁজ করে ভ্রুকুচকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর উল্টো প্রশ্ন ছুড়ে দেয়, আমাদের কথা বাদ দে, আগে বল তোর দুঃখের ঘুম মানে কি? তোর তো খুশিতে নাচার কথা ছিল আজ সকালে। বাই দ্য ওয়ে, ভাবি আমার ঠিকঠাক মতো হাঁটছে কিভাবে? অয়ন রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাকিব তার দৃষ্টি পাত্তা না দিয়ে দুষ্টু হেসে আওড়ায়, দোস্ত, বাসর রাত কেমন কাটলো? অয়ন মুহূর্তেই দাঁতে দাঁত পিষে গর্জন তোলে, শাওয়ার বাসর করছি, সাটা ভাঙা বউ জুটেছে কপালে, সামান্য চুমা দেওয়ার আগেই ল্যাটকাইয়া পইরা গেছে।
না জানি কিছু করতে গেলে ময়রা টয়রা যাইব নাকি। অয়নের কথা শেষ হতেই সবার মধ্যে প্রথমে মাহি আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। তার সেই হাসির রেশ ছড়িয়ে পড়ে পুরো রুমে। মাহির হাসি দেখে উপস্থিত বাকিরাও পিক করে হেসে দেয়। এই পুরো দৃশ্যটা দরজার আড়াল থেকে নীরবে দেখছিল আদিল। কারো দিকে তার চোখ নেই, শুধু মাহির দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। আজ অনেকদিন পর মেয়েটার ঠোঁটের কোণে এমন হাসি ফুটেছে, বুকের ভেতরটা কেমন করে ওঠে তার। সে তো এই হাসিটাই দেখতে চেয়েছিল, এই প্রাণখোলা নিষ্পাপ হাসি। কতদিন এই পরিচিত মুখটা দেখতে পারবে জানা নেই তার। ভাগ্য কতদিন তাকে এই সৌভাগ্য দেবে সেটাও অজানা। কিন্তু যতদিন পারবে সে এক মুহূর্ত চোখ সরাবে না, প্রাণ ভরে দেখবে। এই হাসিটাই তার সবচেয়ে বড় পাওনা হয়ে থাকবে। অন্যদিকে সেই হাসি অয়নের মাথার ভেতর আগুন ঢেলে দেয়। সবার হাসি দেখে তার রাগ আরও বেড়ে যায়, চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে আর এক মুহূর্ত সহ্য করতে পারে না। বিছানায় পড়ে থাকা ফোনটা ঝট করে তুলে নেয় অয়ন। কোনো চিন্তা না করেই সজোরে ছুঁড়ে মারে রাকিবের দিকে। পরিস্থিতি বুঝে রাকিব মুহূর্তের মধ্যেই সরে যায় আর সোজা গিয়ে আঘাত করে আদিলের কপাল বরাবর। আঘাত লাগতে আদিল ব্যথায় কুঁকড়ে ওঠে। সে এক হাত দিয়ে কপাল চেপে ধরে, তার মুখের অভিব্যক্তি দেখে বোঝা যায় আঘাতটা মোটেও হালকা ছিল না। এই দেখে মাহি আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারে না। সে দৌড়ে গিয়ে আদিলের পাশে দাঁড়ায়, কণ্ঠে উৎকণ্ঠা আর ভয় মিশে যায়। আদিল ভাইয়া, আপনি ঠিক আছেন? অনেক ব্যথা লেগেছে তাই না? এরপর মাহি ধীরে ধীরে ঘুরে অয়নের সামনে এসে দাঁড়ায়, মুখে স্পষ্ট বিরক্তি। ভাইয়া, ফোনটা একটু আস্তে ছুঁলে কি হতো? দেখো তো কতটা ব্যথা পেল আদিল ভাইয়া। তার কথার সঙ্গে সঙ্গে অয়নের ভেতরে বিরক্তি যেন উপচে পড়ে। সে ঠোঁট বাঁকিয়ে কটাক্ষের সুরে বলে, আমার কি দোষ? তোর ভাতার কোন সুখে ওই দরজার আড়াল থেকে আমাদের কথা শুনছিল? এত যখন কথা শোনার ইচ্ছে ছিল, তাহলে রুমে আসতে সমস্যা কি ছিল? অয়নের কথায় মাহি এক মুহূর্ত থমকে যায়। সে আবার উল্টো হয়ে আদিলের দিকে তাকায়। আদিল তখন শুকনো মুখে দাঁড়িয়ে আছে, চোখে ব্যথার ছাপ স্পষ্ট। মাহি দ্রুত তার সামনে গিয়ে দাঁড়াতেই সে গড়গড় করে বলতে শুরু করে, আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি তো রুমেই ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু রাকিবের জন্যই শুধু শুধু এই ব্যথাটা পেলেন। কথা শেষ হতে না হতেই মাহি রাগ যেন বাঁধ ভেঙে যায়। সে দৌড়ে গিয়ে রাকিবের চুলের মুঠি শক্ত করে টেনে ধরে। আচমকা এমন ঘটনায় রাকিব চিৎকার দিয়ে ওঠে, এই শালিকা, এমন দাজ্জালের মতো বিহেভ করছো কেন? ভুলে যেও না আমি তোমার হবু দুলা ভাই। চুল ছেড়ে দাও, তাহলে চকলেট কিনে খাওয়াবো। মাহি চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে উত্তর দেয়, আমি বাচ্চা নই যে আপনার দেওয়া চকলেট খাবো। আপনি কেন ওখান থেকে সরে গেলেন? শুধুমাত্র আপনার জন্যই আমার আদিল ভাইয়া ব্যথা পেল। এই অবস্থা দেখে আদিল আর চুপ থাকতে পারে না। সে দ্রুত এগিয়ে এসে মাহি আর রাকিবকে আলাদা করে দেয়। মাহি, এমন করছিস কেন রাকিবের সঙ্গে? হ্যাঁ, একটু ব্যথা পেয়েছি, তাই বলে ওর চুল টেনে ধরবি? মাহি ছলছল চোখে আদিলের দিকে তাকায়, ঠোঁট কাঁপতে কাঁপতে বলে, আমি তো আপনাকে। কথাটা শেষ করার আগে আদিল থামিয়ে দেয়। সে চোখ নামিয়ে সংক্ষিপ্ত কণ্ঠে বলে, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, তুই নিজের কথা ভাব। এই কথায় মাহির বুকের ভেতরটা হু হু করে ওঠে। সে নিঃশব্দ হয়ে যায়। কয়েক সেকেন্ড চুপ থাকার পর ধীরে ধীরে বলে, সরি আদিল ভাইয়া, আমি ভুলেই গিয়েছিলাম আপনার জন্য ভাবার লোক আছে। আমার এতটা অধিকার বোধ দেখানো উচিত হয়নি। হঠাৎ করে অয়নের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে গর্জে উঠে, পুরো রুম কাঁপিয়ে তোলে, শাওয়ার নাতিরা, থামবি তোরা? তোদের এই সেটা ভাঙা ঝগড়া আমার রুম থেকে বের হয়ে কর। সকাল সকাল সবগুলো আমার মাথা খেয়ে নিচ্ছে। অয়নের চিৎকারে রুমের ভেতরের পরিবেশ মুহূর্তেই থমকে যায়। শব্দটা এতটাই তীক্ষ্ণ ছিল যে মন আর এক সেকেন্ডও দাঁড়ায় না। সে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়, কারণ সে তার ভাইয়ের রাগকে প্রচণ্ড ভয় পায়। মনকে এভাবে চলে যেতে দেখে রাকিব এক পলক তার দিকে তাকায়। তারপর বিরক্ত আর কটাক্ষ মেশানো গলায় বলে ওঠে, এই শালার তোর মুখ দিয়ে কখনো মিষ্টি কথা বের হবে না। শালা জন্ম থেকেই শালা তেতো তেতো কথা বলে। দেখলি তো, নিজের বোনটাও ভয় পেয়ে পালিয়ে গেল। রাকিবের কথা শেষ হতেই অয়ন দাঁতে দাঁত চেপে বলল, তুই গিয়ে সেই ভয় ভাঙিয়ে দিয়ে আয়। সেই সুযোগ দিলে তো আমাকে দেখলেই তো তোর বোন 10 হাত দূরে থাকে। সে বিড়বিড় করে বলল। অয়ন এক এক করে সবার দিকে তাকায়, রাকিব, আদিল, মাহি। তারপর তার দৃষ্টি গিয়ে থামে আহির ওপর। অয়ন ইশারা করে আহিকে নিজের কাছে আসতে বলে। আহি একটু থমকে যায়। সে অবচেতনে নিজের ভাইয়ের দিকে তাকায়। ঠিক তখনই অয়নের গলা আবারও চড়ে ওঠে, শাওয়ার নাতি, তোর ভাইয়ের দিকে না তাকিয়ে ভাতারের দিকে তাকা। আর তুই নিজে আসবি নাকি আমি আসবো? আহি শুকনো ঢোক গিলে ধীরে ধীরে অয়নের পাশে গিয়ে বসে।
বুকের ভেতরটা ধুক ধুক করছে, যেন প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই অয়ন এক মুহূর্ত দেরি না করে আহির কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। আহি চমকে উঠে ছটফট করতে থাকে। পরিস্থিতি হঠাৎ বদলে যাওয়ায় তাকে আরো অস্বস্তিতে ফেলে দেয়। এক পলক সে তাকায় অয়নের দিকে, আরেক পলক আদিল, মাহি আর রাকিবের দিকে। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলে ওঠে, অয়ন ভাই ছাড়ুন, সবাই এখানে আছে। অয়ন ভ্রুকুচকে তাকায়, কণ্ঠে বিন্দুমাত্র দ্বিধা নেই। সো হোয়াট, আমি কি ওদের ভয় পাই নাকি? বিয়ে করা বউ তুই আমার, অন্য কারো গার্লফ্রেন্ড নয়। এই কথায় আহি আরও কাচুমাচু হয়ে যায়। সে চোখ নামিয়ে চুপচাপ বসে থাকে, মন চাচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। হঠাৎ করে অয়ন গলা তুলে বলে ওঠে, হেই গাইস, তোমরা এখন আসতে পারো। অয়নের কথায় রাকিব ভ্রু নাচিয়ে কটাক্ষ গলায় জিজ্ঞেস করে, কেন, এক্সট্রা ক্লাস করবি নাকি? অয়নের ঠোঁটের কোণে সেই বাঁকা চেনা হাসি খেলে যায়। রাকিব সবাইকে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দুষ্ট হেসে বলে, এক্সট্রা ক্লাস কর, ইটস ওকে, বাট এক্সট্রা ক্লাস করতে গিয়ে এক্সট্রা ডোজ দিয়ে দিস না আবার, নয়তো তুই থাকবি গাঙে আর তোর বউ থাকবে চাঁদে। এই বলে হাসতে হাসতে রাকিব চলে যায়। আদিল নিঃশব্দে হাসে, কারণ তার পাশে মাহি রয়েছে। তারা চলে যেতেই আহি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, অয়ন ভাই, এক্সট্রা ক্লাস মানে কি? অয়ন ঠোঁটের কোণে অদ্ভুত দুষ্ট হাসি ঝুলিয়ে আওড়ালো, বদ্ধ রুমে চুম্মাচুম্মি করাকে এক্সট্রা ক্লাস বলে, যেই ক্লাস একটু পর আমি করব। মুহূর্তের মধ্যে আহি ভড়কে যায়, বুকের ভেতর ধকধক শব্দটা যেন কানে কানে বাজতে থাকে। মাথার ভেতর একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। সে যেই দৌড় দেওয়ার জন্য পা বাড়ায়, ঠিক তখনই অয়ন খপ করে তার হাত ধরে ফেলে। আচমকা এই স্পর্শে আহি পুরোপুরি বরফ হয়ে যায়। অয়ন তার বাহুজোড়া শক্ত করে চেপে ধরতে আহি কাঁদতে কাঁদতে বলে, অয়ন ভাই ছেড়ে দেন আমায়, আমি এক্সট্রা ক্লাস করব না। শুধু এক্সট্রা ক্লাস নয়, আমি কোনো ক্লাসই করব না। আব্বা, আপনার ভাইয়ের ছেলে আমার সাথে পচা কাজ করতে চায়। আহির কান্না আর কথায় অয়ন মুহূর্তেই কড়া হয়ে যায়। সে ভ্রুকুচকে ধমকে ওঠে, চুপ কর মাতারি, কিছু করার আগে এমন কান্নাকাটি শুরু করে দিলি, কিছু করতে গেলে কি হবে কে জানে। আহি দুই হাতে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কাঁদো কাঁদো স্বরে বলে, ছেড়ে দেন না অয়ন ভাই, আমি একটা অবুঝ বাচ্চা মেয়ে, আপনি দামড়া বেড়া হয়ে বাচ্চা মেয়েকে টর্চার করবেন। বুঝিস না কেন বউ, বাচ্চা মেয়েকে বড় করার জন্য একটু টর্চার করতেই হবে। মাবুদ, তুমি আমারে উঠাইয়া নাও, আমি বড় হতে চাই না। আমি তো